টাইম 5 সেকেন্ড। বডিতে কিছু জড়াতে চাইলে ফাস্ট করো, নয়তো উইদাউট ড্রেসে আমার সামনে দাঁড়াতে হবে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে খুঁজে তার কাপড়ের অস্তিত্ব পায় না। ইরফানের খুলে রাখা শার্টটুকুই টেনে নিল কাপা হাতে। এরপর ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে। আপনি যান। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে। সব দেখা শেষ, এখন ফালতু টাইম ওয়েস্ট করবে না আমার। মায়েরা লজ্জায় চোখ মুখ খিচে নেয়। বহু কষ্টে চাদরের ভিতরের শার্টটি পরে নিল। অর্ধেক বোতাম লাগাতে ইরফান এগিয়ে গিয়ে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়রাকে নামিয়ে দেয়। মায়রা দু হাতে চাদর খামচে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে রেখেই মিনমিন করে বলে। আপনি যান প্লিজ। ইরফান মায়রার গলায় হাত দিয়ে উল্টো পিঠে চেক করে, অসহায় কণ্ঠে বলে। জ্বর আসলো কেন তোমার? মায়রা রেগে যায়, মাথা উঁচু করে ব্যঙ্গ করে বলে। অসভ্য লোক, আদর করেছেন আমায়, তাই জ্বর এসেছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে। আদুরি তো করেছি, এতে কোনো ডাউট আছে? তুমি টলারেট না করতে পারলে আমার কি দোষ? ইরফানের কথায় মায়রা থতমত খেয়ে যায়, মাথা নিচু করে নেয়। তার মাথা ঘুরছে। চাদরের ভেতরে হাত রেখে ইরফানকে ঠেলে বলে। আপনি যান। ইরফান মায়রার পেছনে হাত দিয়ে টান দিয়ে চাদর ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। লজ্জা ঢাকতে দ্রুত ইরফানকে দু হাতে জড়িয়ে ধরে। ইরফান ঢোক গিলে দু হাতে মায়রাকে জড়িয়ে নিয়ে বলে। এভাবে কাছাকাছি ঘেসলে একদিন লজ্জা ভাঙানোর মিশনে নামবো। মায়রা বারবার শুকনো ঠোক গিলে ইরফানকে ছেড়ে দাঁড়ায়। দু হাতে পরনের শার্ট টেনে ধরে, মাথা নিচু করে বলে। এখান থেকে যান। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দ্রুত ডান দিকে যায়। এই লোক কি শুরু করেছে? তার কান্না পাচ্ছে। ইরফান মায়রার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। তার শার্ট বারবার কাঁধ দিয়ে পড়ে যাচ্ছে আর মায়রা টেনে তুলছে। হাঁটুর উপর পর্যন্ত শার্টের অবস্থান। ইরফান বিড়বিড় করে। ভেরি লিটল গার্ল। মায়রা এখনও ইরফানকে তার দিকে এগিয়ে আসতে দেখে মাথা উঁচু করে থেমে থেমে বলে। এগোচ্ছেন কেন? ইরফান ভ্রু কুঁচকে বলে। তোমার শাওয়ার নিতে হেল্প লাগবে? কাম। মায়রা চোখ বড় বড় করে বলে। জীবনেও লাগবে না, আপনি যান অসভ্য লোক। ইরফান তবুও এগোয় মায়রার দিকে। মায়রা আর এক পা পিছনের দিকে দিলে পা বেঁধে ঠাস করে বাথটাবের ভেতর পড়ে যায়। বাথটাব ভর্তি পানি। মায়রা সারা শরীর জ্বলে উঠল, সাথে গায়ে জ্বর থাকায় শীত লাগলো একটু একটু। মায়রা দাঁতে দাঁত চেপে সহ্য করে। ইরফান এগিয়ে এসে টলটলে পানির ভেতরে ভেজা স্বচ্ছ জলজল করা মায়রাকে দেখে কেমন ঘেমে যায়। শুকনো টোরজোড়া জিভ দিয়ে ভেজায়। মায়রা ইরফানের শার্টটুকু টেনে টুনে ঠিক করে। পানির ভেতরে থেকে ওঠার জন্য দাঁড়াতে নিলে ইরফান মায়রাকে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে। মায়রা বুঝতেই পারেনি, বেচারি চেঁচিয়ে ওঠে। ঠেলে ইরফানকে সরাতে চায়। ইরফান মায়রার গলায় নাক ঘষে বিড়বিড়িয়ে বলে। তুমি এত বিউটিফুল কেন বার্ড ফ্লাওয়ার? মায়রার দেহ জুড়ে রাতের মতো সেই অনুভূতিরা আবারও এসে ভিড় করে। ইরফান ডান হাতে মায়রার পরনের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। মায়রা দু হাতে ইরফানের হাত আটকে কাঁদো কাঁদো মুখ করে বলে। দয়া করে আমাকে ছাড়ুন। ইরফান মায়রার দিকে তাকায়, মায়রাও তাকায় ইরফানের দিকে। এইটুকু সময় ইরফানের চোখ দুটো কেমন লাল হয়েছে দেখে মায়রার অবাক লাগে। কাল রাতেও ইরফানের চোখ ভীষণ লাল ছিল। ইরফান মায়রার দু চোখের পাতায় চুমু আঁকল। মায়রা চোখ বুজে নেয়। ইরফান মায়রার হাত সরিয়ে মায়রার শার্টের বোতামগুলো খুলে দেয়। দু হাতে মায়রাকে টেনে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে। মাই বার্ড ফ্লাওয়ার, আমি তোমাকে একটা মেডিসিনের দোকান কিনে এনে দেবো। ইউ উইল রিকভার সুন। কথাটা বলে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রাও যেন তার সব ব্যথা ভুলতে বসল। শরীরে জ্বলনি জ্বরে কাবু মেয়েটা দ্বিতীয়বার ইরফানকে সামলাতে হিমশিম খায়। সময়ের সাথে সাথে ইরফানের উন্মাদনায় মায়রা এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরল, বহু কষ্টে উচ্চারণ করল। ইটস ওকে, স্টপ করেছি। এই যে ভাই সাহেব, এখন তো দেখি সবার হাতে মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু ভাই, এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত না? তাই আমি তোমার একটা মজা প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি, গেম। এইটা একরকম গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা, কোনো অ্যাপ লাগবে না। এখানে ক্র্যাশ, স্পিন, স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সব কিছু দিয়ে লেনদেন করা যায়। তুমি শুধু একবার সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ। কেউ যদি আগে নাও খেলো, চিন্তা নাই, এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স।
তোমার বসে থাকলে হবে? নিচের কমেন্টে লিংক দিচ্ছি, এখনই ক্লিক করো, তুমি জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। মায়েরা ইরফানের বুক থেকে মাথা তুলে ইরফানের দিকে তাকায় ভেজা চোখে। ইরফান অসহায় চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রার মায়া হলো, মাথা নিচু করে মিনমিন করে বলে, এখানে না, ঘরে চলুন। ইরফান মায়রার আশা করা পেয়ে দ্রুত মায়রাকে টেনে নেয় নিচের দিকে। মায়রার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু এঁকে বিড়বিড়িয়ে বলে, নো নিড, টাইম ওয়েস্ট হবে। কথাটা বলে মায়রাকে আর কিছু বলার সুযোগই দিল না। আবারও মায়রাতে মত্ত হয়, এলোমেলো কণ্ঠে বেশ কয়েকবার উচ্চারণ করে, ইউ আর এ গুড গার্ল। তোমাকে অনেকগুলো ডক্টর দেখাবো অ্যান্ড মেডিসিনের মাঝে ডুবিয়ে রাখবো, ওকে যান? ইরফানের এই নতুন নেওয়া নামটার মায়রা তীব্র অনুভূতির জোয়ারে ভাসে। ইরফানের পাগলামিতে ঘেরা কথাগুলো শুনে মায়রা ব্যথাতুর মুখেই না চাইতেও হেসে ফেলে। ইরফান দ্বিতীয়বারের মতো বেসামাল হলো। স্থান, কাল, পাত্র সব ভুলে শুধু তার বার্ডফ্লাওয়ারকে নিখুঁত ভালোবাসা ঢেলে দিতে উদ্গ্রীব হলো। শাওয়া শেষে ইরফান মায়রাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। মায়রা কম্বলের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে। জ্বর ভালোই এসেছে বোধহয়, মাথা ব্যথা করছে। ইরফান শার্ট প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে রিতাকে খাবার দিয়ে যেতে বলে। বেশ কিছুক্ষণের মাথায় রিতা নুডলস রান্না করে ইরফানের হাতে দিয়ে যায়। ইরফান দরজা আটকে দেয়। হাতে নুডলস পাটি নিয়ে মায়রার পাশে বসে মৃদুস্বরে ডাকে। বার্ড ফ্লাওয়ার। মায়রার কোনো সাড়া পায় না, কোনো নড়াচড়াও পায় না। হাতের বাটি বেডসাইড টেবিলের উপর রেখে মায়রার মুখ থেকে কম্বল সরিয়ে দিলে দেখল মায়রা ঘুমিয়ে গিয়েছে। চোখ মুখ কেমন ফোলা ফোলা, নাকের পাটা লাল, পুরো মুখসহ গলার জায়গায় জায়গায় লাল দাগ, ঠোঁটের কোণে ক্ষত। ইরফান অসহায় চোখে মায়রাকে অবলোকন করল। মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়েছে, ইরফান ঘেমেও গিয়েছে, তবুও কম্বলের মাঝে গিয়ে মায়রাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মায়রা একটু নড়ে চড়ে ওঠে, চোখ মুখ কোঁচকায়। ইরফান মায়রার মুখে ছোট ছোট চুমু আঁকল, ঠোঁটের কোণে চুমু আঁকল। মায়রার ঘুম হালকা হয়। চোখের পাতা টেনে খুলে মায়রার সামনে ইরফানকে দেখে লজ্জায় চোখ মুখ খিচিয়ে বুঝে নেয়। ইরফান বোঝায় বুঝল, ঠোঁট বাঁকিয়ে হাসল। মায়রাকে কম্বলের ভেতর পেঁচিয়ে সেভাবেই মায়রাকে নিয়ে উঠে বসল। মায়রা মিনমিন করে বলে, আমাকে ছেড়ে দিন। ইরফান তার কোলে মায়রার পিঠ ঠেকিয়ে বসায়। বেডসাইড টেবিলের উপর থেকে নুডলসের বাটি হাতে নিয়ে মৃদুস্বরে বলে, ফার্স্ট হাঁ করো, মেডিসিন নিতে হবে। মায়রা তার দুর্বল শরীরটাকে নিয়ে মুচড়ামুচড়ি করে বলে, আপনি এখান থেকে যান, আমি একা খাবো। ইরফান মায়রাকে তার সাথে শক্ত করে ধরে বলে। নো। কথাটা বলে মায়রার মুখের সামনে নুডলস ধরে। মায়রার শরীর খারাপ লাগছে, কথা বাড়ালো না আর। এই লোকটাকে বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাত থেকে খাবার মুখে পুড়ে। জ্বরের মুখে এত বিশ্রী স্বাদ লাগলো, মুখে হাত দিয়ে উকি করে। আর ইরফান দ্রুত বাঁ হাত মায়রার কপালে ঠেকিয়ে তার কাঁধে মায়রার মাথা ঠেকিয়ে রাখে। মায়রার চোখ বুজে রেখেছে, গালের এক পাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসহায়ত্ব, ভীষণ গিল্টি ফিল হলো তার। মায়রার গালে ঠোঁট চেপে অপরাধী গলায় বলে, সরি বার্ড ফ্লাওয়ার। মায়রা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়। উকি করায় চোখের কোণে পানি চলে এসেছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি কিছু খাবো না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হয়, বারবার এই কথা শুনতে ভালো লাগছে না তার। হাতের পাটি বেডের উপর রেখে দু হাতে মায়রাকে জড়িয়ে নেয়, মৃদুস্বরে বলে, কি খেতে চাও? এনে দিচ্ছি আমি। মায়রা ছোট করে বলে, কিছু না। খেতে হবে, খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না। মায়রা জেদি স্বরে বলে, আমি কিছু খেতে চাই না। ইরফান ভ্রু কুচকে বলে, মা হতে চাও? মায়রা ইরফানের ঘোরানো প্রশ্ন না বুঝে ঠাস করে বলে ফেলে। হ্যাঁ, অবশ্যই। ইরফান হেসে ফেলল। মায়রা জিভ কাটে, না বুঝে ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রার চুলের ভাঁজে চুমু এঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন না নিলে হয়ে যাবে, বাট আমি এখন বাবা হতে চাইছি না, কজ ইউ আর ভেরি লিটল গার্ল। মায়রার এত লজ্জা লাগছে। ইরফান মায়রাকে বেডে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখতে রাখতে বলে, বার্ড ফ্লাওয়ার দেখতে লিটল গার্ল হলেও মনের দিক থেকে অনেক বড়। আই অ্যাম ইমপ্রেসড। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাকে সারা দিন লজ্জা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক, আপনি বের হন এই ঘর থেকে। ইরফান বা হাতে কুশনটি ক্যাচ করে ধরে নেয়। বাইরে যেতে যেতে হাতের কুশনটি ডিভানের উপরে রেখে দেয়। একবার পিছু ফিরে বলে, 5 মিনিটে আসছি, ওয়েট।
মায়েরা কম্বলের ভেতর থেকে মুখ বাঁকায়। এই লোক বেরোলেই সে দরজায় আটকে দেবে। অসভ্য লোক একটা। ইরফান চলে গেলে মায়েরা উঠে বসে। সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে ওঠে। দুর্বল শরীর নিয়ে তার আর বেড থেকে নামলো না। কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ে। অনেকদিন পর এমন জ্বর এসেছে তার, তাই বেশি খারাপ লাগছে। ইরফান প্রায় 10 মিনিটের মাথায় আবারও তার ঘরে আসে। এত সকালে সেরকম কিছু পাচ্ছিল না, তবুও বেশ কয়েকটা ঝাল ঝাল আইটেম কিনে এনেছে। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়রার দিকে এগিয়ে গেলে দেখলো মায়রা ঘুমিয়েছে আবারও। সে বুঝলো মায়রার উইকনেসের কারণে এমন হচ্ছে। খাবারগুলো একটা বাটিতে ঢেলে মায়রার পাশে বসে মৃদুস্বরে ডাকে মায়রার জায়গায়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। মায়রার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অসুস্থতায় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। ইরফান দু হাতে মায়রাকে উঁচু করে জড়িয়ে নিল। কানের পিঠে চুমু এঁকে বলে, আই এম রিয়েলি সরি বার্ড ফ্লাওয়ার। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাত ইরফানের পিঠে রাখে। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মায়রাকে খাইয়ে দেয়। মেয়েটি বেশ কসরত করে সময় নিয়ে খায়। এরপর ইরফান যা যা ওষুধ দিল সবগুলো খেয়ে নেয়। ইরফান সব ঠিক করে রেখে মায়রাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। মায়রা ইরফানকে ঠেলে বলে, আপনি পাগল নাকি? এখন তো গরম, আর আপনি ফ্যান ছাড়া উল্টো কম্বলের মধ্যে আমার গরম হওয়া শরীরের সঙ্গে লেপ্টে থাকছেন। সরুন, পাশের রুমে গিয়ে ফ্যান দিন। ইরফান মায়রাকে আরও শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, ডোন্ট টক, ঘুমাও। আমাকেও ঘুমাতে দাও, এমনিতেই সারা রাত ঘুমাতে দাওনি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক, তার উপর দোষ চাপাচ্ছে। বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ঘড়ির কাঁটায় 1:40 ঘরে। ইরফান ঘুম থেকে উঠে দেখলো সে পুরো ভিজে গিয়েছে। মায়রার গলা চেক করলো, দেখলো মায়রাও ঘেমে গিয়েছে। ইরফান তাদের ওপর থেকে কম্বল সরিয়ে ফেলে। মায়রা কপাল চেক করলে দেখলো জ্বর নেই। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে। বেড থেকে নেমে ঘরের ফ্যান ছেড়ে দেয়। এসি দিল না মায়রা সহ্য হয় না বলে। এরপর সে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। বেরিয়ে এসে জোহরের নামাজ পড়ে নিয়ে রেডি হয়। 3টা থেকে ভার্সিটিতে ক্লাস আছে, এরপর অফিস যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মায়রার গলা আরেকবার চেক করে। মুখ নামিয়ে মায়রার কপালে একটা চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক নেওয়াজ খাচ্ছিল। ইরফান তার বাবার পাশের চেয়ারে বসলে রুমা নেওয়াজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমা নেওয়াজ মায়রার কথা জিজ্ঞেস করলে ইরফান বলে, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমা নেওয়াজ সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝে ইরফানের দিকে চেয়ে ভাবে, মায়ের জ্বর কেন আসলো? তার ছেলে আবার মারল না তো? ইরফানকে একদম বিশ্বাস নেই। অতঃপর তারেক নেওয়াজ চিন্তিত কণ্ঠে বলেন। ইরফান মুখের খাবারটুকু গিলে ভাবলেশীনভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম। দিস কজ দ্য ফিভার। তারেক নেওয়াজ ছেলের কথায় খুক খুক করে কেসে ওঠে। চোখ বড় বড় করে বলে। ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদা কিভাবে হয় এটা ক্লাস করানো হবে। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেসব হেলদোল নেই, যেন সে খুব সিরিয়াসভাবে কথা বলছে। তারেক নেওয়াজ তাতে দাঁত চেপে বলে। ইরফান ভ্রু কুচকে বলে, জানো, তাহলে মানে মানে করছিলে কেন? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল নিজ ছেলের পানে। বিড়বিড় করল। রুমা নেওয়াজ রান্নাঘর থেকে বেরিয়ে তারেক নেওয়াজকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নেওয়াজ ছেলেকে দেখল, এরপর তার স্ত্রীর পানে চেয়ে বলে। রুমা নেওয়াজ অদ্ভুত চোখে তাকালেন স্বামীর পানে, রেগে বলেন, একদম আজে বাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আর তুমি তাকে অস্বীকার করতে চাইছো? নিশ্চয়ই আমার ছেলেটা অফিসে একটু লেট করেছে বলে এসব ফালতু কথা বলছো। তোমাকে খেতে হবে না, দাও। কথাটা বলতে বলতে তারেক নেওয়াজের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে চলে যায়। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন, হতাশ কণ্ঠে বলে, সদ্য গ্রামে ছিল, আগামীকাল তার বিয়ে। মূলত গ্রাম থেকেই সে আসবে। এখন বাজে রাত 10টা, অথচ সে ফারার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বিয়ের চক্করে সে দুদিন ফারাকে দেখতেই পারেনি। আর সহ্য করা যাচ্ছে না। এসব কি শাস্তি ভাই? কালকে বিয়ের সময় বিয়ে করবে, কিন্তু আজ দেখতেই হবে তার বউটাকে।
কিন্তু সে বাড়ির ভেতরে যাবে কিভাবে? জামাই বিয়ের আগের দিন রাত্রে বাড়িতে এসেছে এটা জানলে সবাই তাকে কী ভাববে? না না, ফারার কত কাজিন আছে, তার একটা মান সম্মান আছে না? ভাবনা রেখে সে প্রাচী টপকানোর বুদ্ধি আঁটল। সে বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যি শুদ্ধ প্রাচী টপকে ফারাদের বাড়ির ভেতর প্রবেশ করে। ফারা থাকে দোতলায়, বেলকনির উপরের অংশটা ফাঁকা। শুদ্ধ বেশ কসরত করে বেলকনিতেও পৌঁছালো, কিন্তু দুঃখের বিষয় হলো ফারার ঘরে ফারা সব কাজিনদের নিয়ে বসেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো, পকেট থেকে ফোন বের করে ফারার নাম্বারে একটা মেসেজ দেয়। পাখি, একটু বেলকনিতে আসো তো। ফারা পাশে ফোন ছিল, টুং করে মেসেজ বাজলে ফারা ফোন চেক করে। শুদ্ধর মেসেজ দেখে ভাবলেও হয়তো কথা বলবে কলে, এই জন্য বলছে। ফারার বা হাতে মেহেদি দেয়া, ডান হাতে দিত এখন। ভাবলো শুদ্ধর সাথে কথা বলে এসে দিবে। ডান হাতে ফোন নিয়ে তার কাজিনদের মাঝ থেকে উঠে ব্যালকনিতে পা রাখে। সাথে সাথে শুদ্ধ ফারাকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথা ছাড়াই ফারার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। ফারা চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে, হাত থেকে ফোন পড়ে যায়। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। যখন বুঝলো এটা শুদ্ধ তখন একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা সময় পর ফারাকে ছেড়ে দেয়। ফারা ছাড়া পেয়ে সামানে কাশতে থাকে, কাশতে কাশতে তার চোখ থেকে পানি গড়ায়। তার কাজিনরা এগিয়ে আসার আগে শুদ্ধ দ্রুত বেলকনির দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে ফারাকে জড়িয়ে ধরে অপরাধীর ন্যায় ফিসফিসিয়ে বলে, সরি পাখি। ফারা স্বাভাবিক হতেই পারছে না। শুদ্ধ অসহায় চোখে তাকালো। টেনশনে সে অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিল। এরপর নিজেকে যে ফ্রেশ করবে তার খেয়াল ছিল না। দরজার ওপাশ থেকে ফারার কাজিন দরজা ধাক্কিয়ে বলে। ফারা বহু কষ্টে নিজেকে সামলে বলে, ঠিক আছে, তোরা ছাদে যা, আমি একটু পর আসছি। ওপাশ থেকে আবারও বলে। ফারা বিরক্ত কণ্ঠে বলে, যা তোরা। ফারার কাজিনরা আর কিছু বলল না, সব রুম থেকে বেরিয়ে যায়। ফারা রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার, কাশতে কাশতে গলা ছিঁড়ে গিয়েছে তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারা দরজা খুলে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকাতে চায়, কিন্তু শুদ্ধ শক্তির সাথে পারল না। শুদ্ধ দরজা ধাক্কা দেয়, ফারা দুপা পিছিয়ে যায়। শুদ্ধ ঘরের ভেতরে গিয়ে আগে ফারার ঘরের দরজা আটকে দেয়, এরপর ঘরের লাইট অফ করে দেয়। ফারা চিৎকার করে বলে, তুমি যাবে এখান থেকে? শুদ্ধ দ্রুত ফারাকে জড়িয়ে ধরে বলে, সরি পাখি, এই যে কান ধরছি, আর জীবনে আমার ভুল হবে না। তোমার টেনশনে সব ভুলে গিয়েছিলাম। ফারা মুচড়ি করে, এই লোকটা জীবনেও শুধরাবে না। শুদ্ধ ফারাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি চাইলে কান ধরে উঠবোস করবো। আমার কথা শোনো, আমি ভীষণ কষ্ট পেয়েছি। এত রাতে গ্রাম থেকে চলে এসেছি। ভালোবাসি তো পাখি। ফারা বোধ হয় একটু শান্ত হলো। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। এমনিতেই তার বউ একটুতেই ধানি লঙ্কার মতো জ্বলে ওঠে, এর ওপর আবার সে ভুলভাল কাজ করেছে। ইরফান, মায়রা, শুদ্ধ এদের বিয়ে উপলক্ষে ইরফান শুদ্ধদের কাজিন ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মায়রা ইরফানদের কাজিনের সাথেই ছিল। সে মূলত ভেবেছে ইরফানের থেকে লুকিয়ে থাকতে পেরেছে, কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেট গিয়েছিল, এটা মায়রা জানে না। আগামীকাল তার বিয়ে, কিন্তু মায়রার মনে হচ্ছে তার কাজিনদের বিয়ে আর সে ফাটিয়ে মজা করবে। ব্যাপারটা এমন, কালকে থেকে জ্বর আর আসেনি। তাছাড়া তার শাশুড়ি যা যত্ন করে, জ্বর আসতেও ভয় পাবে। একটা ব্যাপারে মায়ের মন খারাপ, মিলা আসেনি এখানে। তার মা বাবা নাকি আসতে দেয়নি। বিয়ের দিন অর্থাৎ আগামীকাল আসবে। রাত তখন প্রায় 10:30। মায়েরারা সবাই ছাদে বসে আছে, সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মায়েরা যেহেতু বউ, তাকে কেন্দ্র করে বসেছে সব। মায়েরা বলেছে সে সবার শেষে দেবে। মায়েরার কথা মেনে ইরফানের সব কাজিনরা মেহেদি নিয়ে নিচ্ছে। হঠাৎই পেছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘরে এসো। মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়েরা তো ভেবেছে এসে পালিয়ে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে, আজ ধরা পড়েই গেল। ওদিকে ইরফান ছিলই না, থাকলে কি আর লুকিয়ে থাকতে চাইলেও পারত? মায়েরা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকবো। ইরফান ভ্রু কুচকে তাকায়, বিরক্ত হয়। গতকাল যাওয়ার সময় একে খুঁজেছিল কিন্তু পায়নি। সারাদিন বাদরের মতন লাফিয়ে বেড়াবে, লেট হয়েছিল বলে দ্রুত বেরিয়ে গিয়েছিল। মেজাজ গরম আছে তার, আবার বলছে তার সাথে থাকবে না। মেজাজ আরও গরম হলো। মায়েরা উঠে দাঁড়িয়ে মিশকার সাথে পিছে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, আপনি যান। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মিশকা ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান ভাই আজও আমাদের সাথে থাকুক, মেহেদি পড়বে, আরও মজা।
ইরফানের দিকে তাকিয়ে থেমে যায়। মেকি হেসে মায়রার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। রাতুল পায়ের উপর পা তুলে বসে আছে, হেসে বলে। মায়রা অসহায় চোখে তাকায়। ইরফান এগিয়ে আসলে মায়রা দৌড়ে দিতে নেয়। তার আগে ইরফান ছট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা ছটফট করে বলে, আমি আপনার সাথে থাকবো না, রাক্ষস একটা। ইরফান আর চোখে একবার মায়রার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঘরের দরজা আটকে লক করে দেয়, যাতে মায়রা খুলতে না পারে। মায়রা চোখ গিলে। আসলে তার ইরফানের সামনে দাঁড়াতেই ভীষণ লজ্জা আর সংকোচ কাজ করছে। ইরফান ব্লেজার খুলে পাশে ডিভানের উপর রাখলো। এরপর শার্টের বোতামগুলো খুলে মায়রার দিকে তাকিয়ে বলে। লুক অ্যাট মি। মায়রা মাথা নিচু রেখে চোখ উঠিয়ে দেখল। ইরফান তার বডিতে আঙ্গুল দেখিয়ে বলে, আমি রাক্ষস হলে এগুলো কার কাজ? মায়রা ভীষণ লজ্জা পায়। ইরফান তো অনেক ফর্সা, ফর্সা বডিতে নখের দাগগুলো কেমন জল জল করছে। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দ্রুত দুপা পিছিয়ে যায়। ইরফান বিড়বিড় করে। স্টুপিড গার্ল। কথাটা বলে মায়রার পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা মুখ বাঁকায়। দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারল না। মায়রার কান্না পায়। ইনার বিয়েতেও তাকে মেহেদি দিতে দেয়নি। পরে কিভাবে যে দিয়েছে আল্লাহই জানে। সে রাতেও একটু মজাও করতে দেয়নি। আজকেও ঘরে আটকে রাখলো। মায়রার অসহ্য লাগছে। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়রা ডিভানের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফানকে দেখে যেমন লজ্জা পাচ্ছে তেমনি ভীষণ রাগ লাগছে। লজ্জা চেপে রাগকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, দরজা খুলে দিন আমাকে। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা তার কোমরে দু হাত রেখে রেগে বলে, আপনি এত খারাপ কেন? আমি একটু হাসলেই আপনার যত সমস্যা, তাই না? আমি থাকবই না এখানে এমন অসহ্য লোকের সাথে। ইরফান টেনে মায়রাকে টেবিলের উপরে বসিয়ে দেয়। ডান হাতে কোমরে রেখে ঠান্ডা গলায় বলে, কি বলছিলে? মায়রা মিয়ে যায়। মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ঠোঁট বাঁকায়। টেবিলের উপর থেকে মেহেদির কোণ এক হাতে নেয়। বা হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে ডিভানে গিয়ে বসে। কোলের ওপর মায়রাকে বসায়। মায়রা ইরফানের হাতের মেহেদির দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। কৌতূহলী গলায় প্রশ্ন করে, এই মেহেদি কি করবেন? ইরফান পেছন দিকে থেকে মায়রার বাঁ হাত ধরে ডান হাতে মায়রার হাতে আঁকতে শুরু করে। মৃদুস্বরে বলে, বউ আমার, মেহেদি বাইরের লোক কেন দেবে? মায়রা ঘাড় পাকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মনোযোগ সহকারে মায়রার হাতে আঁকতে ব্যস্ত। মায়রাও মনোযোগ দিয়ে দেখছে। ইরফানের আঁকার হাত অনেক ভালো হওয়ায় মেহেদি দেওয়ার ধরনটাও খুব সুন্দর লাগছে মায়রার কাছে। ইরফান একে একে মায়রার দু হাতের দুপাশেই দিয়ে দেয় মেহেদি। একবারও বিরতি নেয়নি। মায়রা নিজেই ক্লান্ত হয়ে ইরফানের বুকে দুবার ঘুমিয়ে গিয়েছিল। ইরফান হাতের মেহেদি টেবিলের উপর রেখে হেলান দিয়ে বসে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে ঘুরে বসে হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর মেহেদি দিতে পারেন। আমি ভাবছি আমি একটা পার্লার খুলবো আর আপনি এভাবে মেহেদি দিয়ে দিবেন। আইডিয়াটা দারুণ না? ইরফান ভ্রু কুচকে বলে, ফালতু আইডিয়া। আমি আমার বউ ছাড়া অন্য কারো হাতে আঁকতে পারি না। মায়রা মনে মনে খুশি হলো। হেসে বলে, আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দিলেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ শিশরাজ। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। আর আরি দু হাত বুকে এগোচে মৃদুস্বরে বলে, এসব ফালতু ধন্যবাদ তোমার কাছে রাখো, এতটুকুতে আমার পোষায় না। মায়রা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। সে কি সুন্দর করে ধন্যবাদ দিল, আর এই লোক ফিরিয়ে দিল। ইরফান দু হাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে মৃদুস্বরে বলে, নেক্সট ডে আমার পারিশ্রমিক আমি নিজ দায়িত্বে নিয়ে নেবো জান। আজ তোমার লাস্ট ছুটি। ফারাজ সত্যকে ঠেলে সরাতে চায়। সত্য ছাড়ল না। হাতের বাঁধন আরও খানিক শক্ত করে। গালে ঠোঁট চেপে বলে, পাখি সরি বলেছি তো, অনেক মনে পড়ছিল তোমায়, পুরো দুদিন তোমায় দেখিনি, একটু বুঝো। ফারা মাথা নিচু করে বলে, এইসব ছাইপাশ না খেয়ে একদম আমার আশেপাশে আসবে না। শুদ্ধ ফারাকে ছেড়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে যায়। ফারা ভ্রু কুচকে তাকায়। শুদ্ধর পিছু পিছু গিয়ে দেখল শুদ্ধ তার ব্রাশ নিয়ে ব্রাশে পেস্ট লাগিয়েছে। ফারা অবাক হয়ে বলে, আরে আমার ব্রাশ নিয়ে কি করছো? শুদ্ধ মুখের ভেতর ব্রাশ ঢুকিয়ে ফারার দিকে তাকায়। ফারা চেঁচিয়ে ওঠে, আমার ব্রাশ নিয়ে তুমি দাঁত মাজছো কেন? শুদ্ধ কোনো কথা ছাড়াই ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। ফারা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধর দিকে।
শুদ্ধ মুখ ধুয়ে নিয়ে ফারার ওড়না টেনে ওড়নার কোনা দিয়ে মুখ মুছল। এরপর মৃদুস্বরে বলে, তোমার এখানে তো মাও দোষ নেই, কি করব? তাই বলে আমার ব্রাশ নিবে? শুদ্ধ ফারার হাত টেনে ট্যাপের নিচে রেখে মেহেদি লেপটে যাওয়া হাত ধুয়ে দিল। ফারা অসহায় কণ্ঠে বলে, তুমি এসে কাজ বাড়িয়ে দিলে, আমাকে আবার মেহেন্দি পড়তে হবে। শুদ্ধ নিচের পরনে সাদা শার্টের দিকে চেয়ে বলল, আমার সাদা শার্ট পুরো নষ্ট করে দিলে? মনে হচ্ছে বউ হেঁকে দিয়েছে। প্রবলেম নেই পাখি, আমি মানিয়ে নিচ্ছি। তুমি বউ, তুমি সব তুমি করবে। ফারা রেগে তাকায়। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে ফারাকে জড়িয়ে ধরতে গেলে ফারা ধূপধাপ পা ফেলে ঘরে চলে যায়। শুধু অসহায় মুখ করে তাকায়, তার বউটা শুধু রেগে যায় কেন? ইস, ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ফারা বেডের ওপর বসে আছে। শুধু তার পরনের শার্ট খুলল, মেহেদি দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। এগিয়ে গিয়ে ফারার সামনে দাঁড়ালে ফারা মাথা তুলে শুদ্ধকে খালি গায়ে দেখে বিব্রত বোধ করে। যদিও ঘরের লাইট অফ, তবে বাইরে থেকে আলো আসছে, সাথে ঘরে ডিম লাইট জ্বালানো, এজন্য অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুদ্ধকে এভাবে কখনো দেখেনি ফারা। মাথা নিচু করে বলে, যাও এখান থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কোন সুখে যাব? আজ বউয়ের সাথে থাকবো, একদম ডিস্টার্ব করবে না। ফারা অবাক হয়ে বলে, আমাদের কালকে বিয়ে, তুমি ভুলে গেছো? শুদ্ধ ফারাকে দাঁড় করিয়ে দু হাতে জড়িয়ে নিয়ে বলে, একদম না, কিন্তু তুমি আমারই বউ। চলো পাখি ঘুমাই, আমি গত রাতে একদম ঘুমাতে পারিনি। ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ফারাকে নিয়ে বেডে শুয়ে পড়ে। ফারা মোচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ো আমায়। কি শুরু করেছো? বিয়ের আগের দিন আমার সাথে থাকতে এসেছো। উফ, সরো তো, ছাড়ো আমায়। শুদ্ধ তার দু পায়ের মাঝে ফারার পা বেঁধে নেয়। হাতের বাঁধন শক্ত করে ফারার দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, তুমি আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছ কেন পাখি? আমি তো এখনো কিছুই শুরু করিনি। ফারা কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর মুখে দুষ্টমির হাসি। ফারার কেমন অদ্ভুত লাগছে। একে তো শুদ্ধর গায়ে কিছু নেই, তার উপর এভাবে জড়িয়ে শুয়ে আছে। হঠাৎই এমন পরিস্থিতির সাথে মেয়েটা খাপ খাওয়াতে পারছে না। মিনমিন করে বলে, শুদ্ধ ফারার কথা শুনলে তো? সে ফারাকে চিৎ করে শুয়ে দিয়ে ফারার উপর আজ শোয়া হয়। ফারা ঢোক গিলে আমতা আমতা করে বলে, কি করছো? শুদ্ধর চোখ মুখ কেমন পাল্টে গিয়েছে। ফারা এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধকে তার উপর থেকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। শুদ্ধর ডান হাতে ফারার গলা থেকে ওড়না সরিয়ে রাখলে ফারা লজ্জায় মুখ নুইয়ে নেয়। মিনমিন করে বলে, তুমি যাও। শুদ্ধ ফারাকে আটকে আরেকটু টেনে নিয়ে ডাকে, বউ। ফারা কেঁপে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলতে নেয়। শুদ্ধ বাকিটা বলতে পারে না। শুদ্ধ ফারার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারা নড়াচড়া করতে চাইলে পারে না। শুদ্ধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার সাথে। তখনই দরজার ওপাশে ফারার কাজিনদের ডাক আসে। ফারা শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। হাতের বাঁধন আরও শক্ত করে তার কাজে ব্যস্ত হয়। ওপাশ থেকে আবারও ফারাকে ডাকে। ফারা ছটফট করে, এই লোকটাকে কি করা উচিত? শুদ্ধ ফারার অত্যাধিক নড়াচড়ায় ভীষণ বিরক্ত হয়ে ফারাকে ছেড়ে দেয়। ফারা ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধকে ঠেলে বেড থেকে নামতে চাইলে শুদ্ধ টেনে ফারাকে বেডের সাথে চেপে ধরে। লেগে বলে, বাচ্চাদের মতো ডিস্টার্ব করছিলে কেন? ফারাও লেগে বলে, আমার কাজিনরা এসেছে, কানে তো শোনো না তুমি। যাও এখান থেকে। দরজার ওপাশ থেকে আবারও ফারার কাজিনের ডাক ভেসে আসলে শুদ্ধ ঘাড় ফিরিয়ে তাকালো। ফারা শুদ্ধকে ঠেলে বলে, ধ্যাৎ, যাও তো তুমি, আমায় ছাড়ো, আমি ছাদে যাব। শুদ্ধ শক্ত করে ফারাকে জড়িয়ে ধরে ফারার গলায় মুখ গুজে দেয়। ফিসফিসিয়ে বলে, ওদের চলে যেতে বলো পাখি, আমার তোমাকে লাগবে। ফারা ঢোক গিলে। শুদ্ধ থেমে নেই। ছোট ছোট চুমুয়াকে ফারার গলার ভাঁজে। ফারা থেমে থেমে বলে, কি করবে তুমি? শুদ্ধ জড়ানো কণ্ঠে বলে, আগে ওদের যেতে বলো, তারপর বোঝাচ্ছি। ফারা চোখ বুঝল, ভাবলো শুদ্ধকে পাঠিয়ে দিয়ে সে ছাদে যাবে। ওভাবেই একটু গলা উঁচিয়ে বলে, তার বোনদের যেতে, সে একটু পর আসছে। শুদ্ধ মৃদুস্বরে বলে, বউকে আদর করলে সোয়াব হয় জানো পাখি। ফারা শুদ্ধকে ঠেলে বলে, তুমি গ্রামে যাও, কালকে তোমার বিয়ে, ভুলে যাচ্ছ কেন? শুদ্ধ ফারার গলায় মুখ গুজে রেখে একটু হেসে বলে, তুমি ভয় পাচ্ছ কেন পাখি? আমি কালকেও আদর করবো তো, একটু কিপটামি করবো না। আজকেও একটু করি, আমাকে সোয়াব অর্জন করতে সঙ্গ দাও তো।
কথাটুকু বলে ফারার দিকে এগিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। ফারার কথা বলতে চায়, তবে কথা বেরোয় না। শুদ্ধ ফারার ঠোঁট জোড়া আঁকড়ে নেয়, দু হাতে ফারাকে টেনে নেয়। হাতড়ে হাতড়ে ফারার জামার চেন খুঁজল, না পেয়ে চরম বিরক্তিতে জোরে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলে। ফারা গলায় ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। শুদ্ধ মাথা তুলে ফারার মুখের দিকে তাকায়, মুখ নামিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে, সরি পাখি। কথাটুকু বলে ফারাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ফারাকে টেনে নেয় নিজের দিকে। ফারা ছাড়া পেতে চায় কেন যেন। শুদ্ধ ফারার কাঁধে দাঁত বসায়, এরপর দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি ডিস্টার্ব করেছো ফাড়া পাখি, ইরফান তো শুধু ডায়লগ দেয়, থাপ্পড় দিয়ে ওর বউয়ের দাঁত ফেলার। আমি আমি তোমার দাঁত ফেলে ইরফানের কথা প্রমাণ করে ছাড়বো বলে দিলাম। ফারা ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়। তার বউটা এমন কেন, এত জ্বালায় রে। একটু আদরও করতে দেয় না। বেডের উপর সে শুয়ে ফারাকে তার উপর উঠিয়ে নেয়, দু হাতে ফারাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, কাঁদছো কেন? একটু আদরই তো করেছি আমি। জীবনটা আমার তেজ। বলতে গিয়েও থেমে গেল। এমনি কাঁদছে, আর কিছু বলা যাবে না। অতপর ফারার মাথায় চুমু খেয়ে বলে, আমার জীবন একদম ফাড়া পাতা হয়ে গেছে, ইউনিক পাতা, একদম রঙিন রঙিন। ফারা নাক টানল। শুদ্ধ ফারার মুখ তুলে কয়েকটা চুমু এঁকে বলে, একটুখানি পারমিশন দাও, বিলিভ মি, মারাত্মক কষ্ট হয় গো।